বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে তোমাদের বোর্ডকৃত যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্টে যদি আমি সর্বোচ্চ নাম্বারটা পেতে চাই তাহলে আমাকে কী করতে হবে? আসলে প্রথমত যে কাজটা করতে হবে, আমার অ্যাসাইনমেন্টটা সুন্দর করতে হবে। আর আমি যদি সুন্দর করতে চাই তাহলে কী করতে হবে? লেখা সুন্দর হতে হবে। তাহলে আমি আসলে কীভাবে করবো? আমরা প্রথমত যে কাজটা করবো, A4 সাইজের অফসেট পেপার কিনে দেবো। এই অফসেট পেপারে আমরা একটা পৃষ্ঠা ইউজ করবো। একটা পাতা দুটো পৃষ্ঠা থাকে, আমরা একটা পৃষ্ঠা ইউজ করবো। আর অপর সাইডে আমরা লিখবো, এক পাশে লিখবো আর এক পাশে লিখবো। এই অফসেট পেপারে আমরা যে পরীক্ষা দিই, সেই পরীক্ষা কী করি? আমরা বাম পাশে 1 ইঞ্চি দাগ দিই, আবার উপরের দিকে 1 ইঞ্চি দাগ দিই। এখানে আমরা সেম কাজ করবো। পেন্সিল দিয়ে বাম পাশে 1 ইঞ্চি এবং উপরের দিকে 1 ইঞ্চি কী করবো? মার্জিন টানবো। মার্জিন টানার পরে আমরা কী করবো? অ্যাসাইনমেন্টের যে প্রশ্নের উত্তর লিখতে হবে, আমরা লিখবো কি? 1 নম্বর প্রশ্নের উত্তর, অথবা ক নম্বর প্রশ্নের উত্তর, অথবা খ নম্বর প্রশ্নের উত্তর, এইভাবে লিখবো। আমাদের প্রশ্ন তোলার দরকার নাই। প্রশ্ন তোলার দরকার নেই, অ্যান্সারটা লিখলেই হবে। মনে রাখতে হবে, অ্যাসাইনমেন্ট যখন আমরা লিখবো তখন কাটাকাটি করা যাবে না, হ্যাঁ, এবং ওভাররাইটিংও করবে না। ফাঁকা ফাঁকা করে সুন্দর করে লিখবে, যেন সুন্দর আমরা বুঝতে পারি। তাহলে নাম্বার আমরা কি ফুল মার্কটা পাইতে পারি। এরপরে কী করতে হবে? আমাদের সঠিক অ্যান্সারটা লিখতে হবে। মনে রাখতে হবে, এক পৃষ্ঠার মধ্যে শুধুমাত্র একটা অ্যান্সার লিখবো। আমরা এক পৃষ্ঠার মধ্যে দুটো অ্যান্সার না লেখাটাই আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তো আমরা আজকে যেটা আলোচনা করবো, আমি দেখো পদার্থবিজ্ঞানে আমাদের দুটো অ্যাসাইনমেন্ট দিয়েছে, একটা ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার। তো আমি প্রথমে কী করবো? 1 নাম্বার যেটা সেটা নিয়ে আলোচনা করবো। 1 নম্বর প্রশ্ন মধ্যে তোমরা দেখো যে লেখা আছে পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো এবং পি কিউ এর সাপেক্ষে সমান্তরাল একক ভেক্টর বের করো। তুমি যদি 1 নম্বর অ্যাসাইনমেন্টে ক নাম্বারটি অ্যান্সার করতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে যে থিমটা ইউজ করতে হবে, সেই থিমের অবস্থান ভেক্টরের যে থিম আমরা জানি, ধরো একটা y অক্ষ, x অক্ষ, এই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর পি, আর এখানে একটা আছে আমাদের কিউ, এটা হলো ও, এটা হলো কিউ, এই যে হচ্ছে আমাদের কত? পি কিউ। এইখানে তোমাদের স্থানাঙ্ক দেওয়া আছে, পি বিন্দুর জন্য কত? 3 - 4 আর কত? 5। আর কিউ বিন্দুর জন্য দেওয়া আছে আমাদের কত? 2 - 1, 2 - 1, তারপরে হলো 1। এই দেওয়া আছে। এখন আমরা কি বলছি যে মুক্ত অবস্থান ভেক্টরটা কত? তাহলে আমরা প্রথমে যে কাজটা করতে হবে, ওবি বের করতে হবে, তোমরা লিখতে পারবা। ও কিউ বের করতে হবে, লিখতে পারবে। তো ওবি কত হবে? 3i - 4j + 5j। ও কিউ কত হবে? এটা হবে কত? 3i - কত? 4j + কত? 5j। আর ও কিউ কত হবে আমাদের? 2i - j - k। এই দুটো অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। পি কিউ তাহলে কত? তাহলে পি কিউ ভেক্টর যদি বের করতে চাও তাহলে এখানে কত হবে? এই কিউ অর্থাৎ ও কিউ মাইনাস হলো ও পি, তাহলে আমরা পি কিউ পেয়ে যাব। এবার এটা কি জানি আমরা যে সমান্তরাল একক ভেক্টর বের করতে হচ্ছে। কি একক ভেক্টর? সমান্তরাল একক ভেক্টর। এটা সমান্তরাল একক ভেক্টরটা হবে যেটা কি r টু p ইকুয়াল কত হবে আমাদের? এই পি কিউ ভেক্টর বাই হলো পি কিউ ভেক্টরের মান। এইটুকু যদি আমি লিখতে পারি তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নটার অ্যান্সারটা হয়ে যাবে। এইটুকু যদি আমি লিখতে পারি তাহলে আমাদের কি হয়ে যাবে? 1 নম্বর প্রশ্নটা কিন্তু উত্তর হয়ে যাবে। তাহলে আমি কি করব? এটাতে ফুল মার্কস পাইতে পারি। এরপরে বলতেছে পি এবং কিউ যদি সন্নিহিত বাহু নির্দেশ করে, সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা কত হবে? এই পি এবং কিউ দুটো বাহু নির্দেশ করছে, তাহলে আমাদের ধরো এটা পি, এটা কিউ, একটা সন্নিহিত বাহু নির্দেশ করছে কানেক্ট ত্রিভুজে। এখানে কিন্তু ত্রিভুজ বলা হয় যে সমকোণী হবে, সমদ্বিবাহু হবে, না সমবাহু, তুমি কিছু বলা নেই। তো আমরা জানি যে পি কিউ যদি একটা বাহু নির্দেশ করে, এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা হবে ক নাম্বার, যে হাফ ইনটু কত? পি ভেক্টর ক্রস কত? কিউ ভেক্টর। হাফ ইনটু পি ভেক্টর ক্রস কত? কিউ ভেক্টর। এটা বের করলে আমাদের ক্ষেত্রফল হয়ে যাবে। সেই ক্ষেত্রে প্রথমে যে কাজটা করতে হবে যে পি ক্রস কিউ, এটা আমাকে বের করে নিতে হবে। আই জে কে, আই জে কে। এখান থেকে আমি কি করব? পি ক্রস কিউ কিন্তু পাবো, তাই যা পাবো সেটাকে আমরা কি করতে হবে? এইখানে যে পি ক্রস কিউ আমরা পাবো সেটা কি করতে হবে? আমাদের
মান অর্থাৎ রুট দিয়ে কি করতে হবে আমাদের মান বের করতে হবে মানটা এখানে বসালেই আমরা কি পাবো ক্ষেত্রফলটা পেয়ে যাব তাহলে আমাদের কি হবে বর্গ ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম এখন এখানে একটু খেয়াল করো যে তোমাদের এই অ্যাসাইনমেন্টের মধ্যে চিত্র দেওয়া আছে তোমরা দেখবা যে বলতেছে যে পি এবং কিউ এর যে পি এবং কিউ তো আছে তার সাথে বলছে কি যে আর আছে যে আর যদি থাকে তাহলে এদের আয়তন নির্ণয় করতে বলছে কি নির্ণয় করতে বলতে বলতো আয়তন নির্ণয় করতে বলছে আয়তনটা আমরা কিভাবে নির্ণয় করব তাহলে এখানে একবার আয়তন ইকুয়াল টু আমি তোমাদের নরমালি যেটা শিখেছিলাম আয়তন ইকুয়াল হচ্ছে a ক্রস b ডট কত c অর্থাৎ এই দুটোর সাথে একটা কি c হলো ডট গুণ আছে তাহলে এখানে p q r আছে p q r তাহলে আমি এখানে কত p ভেক্টর ক্রস কত q ডট কত r ডট হলো r এই যে বের করলে আমাদের কি হয়ে যাবে আয়তন নির্ণয় করা হয়ে যাবে সেই ক্ষেত্রে যদি এটা শূন্য আসে আয়তন যদি শূন্য আসে তাহলে একটা কথা লিখে দিতে হবে কি যে এই ভেক্টরটা একই সমতলের উপর অবস্থান করে এই ভেক্টরটা কি করবে একই সমতলের উপর অবস্থান করবে কখন যখন এদের কি আসবে শূন্য আসবে এরপরে আমরা যেটা বলছে ঘর নাম্বারে দেখো ঘর নাম্বারের প্রশ্নটা বলছে যে পি কে যদি আমি নদীর প্রস্থ মনে করি কি হলো স্রোতের বেগ আর হলো নৌকার বেগ যদি হয় তাহলে এখন সবচেয়ে কম সময় নদী পার হতে কি ব্যবস্থা গ্রহণ করবে সবচেয়ে কম সময় তাহলে আমি যদি একটা নদী আঁকি এখানে একটু দেখো আমরা একটা নদী আঁকবো তাই না সে ধরো এই যে একটা নদী এটা নদীর প্রস্থ তাহলে কি হবে নদীর প্রস্থ হয়ে গেল প্রস্থটা আমার কত হবে পি ভেক্টরের মান এটা হলো ডি দেখি এটা হলো নদীর প্রস্থ এটা হলো নদীর প্রস্থ হবে তাই না তাহলে এখানে কিউ ভেক্টরকে বলা হচ্ছে স্রোতের বেগ এটা হলো কি স্রোতের বেগ স্রোতের বেগকে দিয়ে থাকে আর হলো কি বেগ আমাদের নৌকার বেগ এটা কি বের করবো আমরা সবটা মান বের করবো কি বের করবো মান আর এখানে আরেকটা নির্দেশনা দেওয়া আছে যে সেটা হলো যে সবগুলোকে কিলোমিটার পার আওয়ারে নিতে হবে কিলোমিটার পার আওয়ারে করতে হবে নিতে হবে এখন একটু খেয়াল করো যে কম সময় নদী পার হতে একটু খেয়াল করো নদীতে কি আছে আমার স্রোত আছে নদীতে কি আছে স্রোত আছে তাহলে নদীতে যদি স্রোত থাকে তাহলে তো আমরা কি যে বেগে সাঁতার কাটি সেই বেগে সাঁতার কাটতে পারবো না তুমি যদি এখন সোজা পৌঁছাতে চাও এই দিকে রওনা দিবা বাট এই দিকে যদি রওনা যাও তাহলে এখানে পৌঁছাতে আমার সময়টা বেশি লাগে আমি স্রোতটা ত্রুটি করি আমি যদি সোজা সাঁতার কাটি এবার সোজা তাহলে আমি এইখানে পৌঁছাবো এই দিকে তাড়াতাড়ি পৌঁছাবো অর্থাৎ আমাকে যে থিওরিটা ইউজ করতে হবে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে যদি সাঁতার কাটে তাহলে সে কিন্তু পৌঁছাতে পারবে সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি সে কি করে সাঁতার কাটে তাহলে এখানে পৌঁছাবে তাহলে স্রোতের কি ত্রুটি চলে যাবে আর স্রোতের ত্রুটি চলে গেলে আমার কি লাগবে সময়টা কম লাগবে এই ক্ষেত্রে তোমরা এই যে তোমরা একটা কাজটা করতে পারো যে টি ইকুয়াল টু কত হবে ডি বাই ভি সাইন আলফা তাহলে এখানে আমরা একটা আলফা মান কত আমার 90 ডিগ্রি হলে সাইন আলফা মান কত 1 হয় মানে মনে রাখতে হবে সাইন আলফা মান যদি 1 হয় তাহলে টি ইকুয়াল কত হবে ডি বাই ভি সবচেয়ে কম সময় লাগে সাইন আলফা মান তখন 1 হবে কারণ আলফা মানটা 90 ডিগ্রি হবে সে যদি 90 ডিগ্রি একটা সাথে ধরে তাহলে সে কি করবে কম সময় সেখানে পৌঁছা যাবে এই কথাগুলো তোমরা কি করবে বিস্তারিত লিখবে এরপর যাও তোমাদের কোন নাম্বার যেটা আছে নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত ছিল তা নির্ণয় করো অর্থাৎ এই ঘর নাম্বারের যে সময়টা পাইতেছি আমরা 1.8 বা সামথিং কিছু একটা আওয়াজ আসতে পারে এটা আমার কি নদী পার হওয়ার সবচেয়ে কম সময় তাহলে কম সময় শর্ত কি বলতো আলফা মানে 90 ডিগ্রি 90 ডিগ্রি পর্যন্ত কেউ সাঁতার কাটে তাহলে সে কম সময় সেখানে পৌঁছাতে পারবে এখন 4 নম্বরে যেটা বলতেছে 4 নম্বরে দেখো তোমরা ঘর উপরে একটা 4 নম্বরে দেখো এই নদীর সবচেয়ে কম দূরত্বে পার হতে নৌকাটি বেগের সময় পরিবর্তন নির্ণয় করো কম দূরত্ব তাহলে আমি যদি একটু খেয়াল করো এই দিকে সাঁতার কাটি তাহলে এইখানে পৌঁছাবো এইটা হচ্ছে আমার কম দূরত্ব যদি আমি এই দিকে সাঁতার কাটি এইখানে পৌঁছাবো
তার মানে মূলত যে কাজটা করতে হবে আমি 6 নম্বরে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে সাঁতার কাটলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সাঁতার কাটলে সোজা করতে হবে। তাহলে এর থিটা মানটা ধরতে হবে 90 ডিগ্রি, আলফা মানটা বের করতে হবে। আলফা মানটা কি করব আমরা বের করব। আলফা মানটা বের করে আমরা কি করব p ইকুয়াল কত হবে d বাই v sin r। এটা দিয়ে করলেও হবে। কেউ যদি তোমরা অন্যভাবে করতে চাও সেটা হলো যে এই দিকে সাঁতার কাটতে আলফা মান একটা পেয়ে গেল, সেটা লব্ধি বেগ একটা বের করবে এই p স্কয়ার দিতে। আবার এই সোজা অর্থাৎ এই ওদের যে কাজটা করতে হবে প্রথমত যে কাজটা করতে হবে আলফা মানটা কত হবে খুব সম্ভবত 130 সামথিং আসতে পারে। 130 সামথিং লিখা এখানে r1 ইকুয়াল টু ধরুন বের করলে এখানে যে একটা হবে কত q স্কয়ার প্লাস কত হবে r স্কয়ার প্লাস 2 q r cos r। সেটা আলফা মান বসাবে এটা। আর t ইকুয়াল কত হবে আর d বাই r1 আর কাজ করা যায় যে r2 এর মধ্যে রুট ওভার কত হবে q স্কয়ার প্লাস r স্কয়ার প্লাস 2 q r cos r। এইখানে আলফা মান কত বসাবো 90 ডিগ্রি। তাহলে আমি বলে দেব তুমি এখানে একবার এইখানে আলফা মান বের বলি এখানে একটা বের করবা, এখানে একটা বের করবে। বের করে তোমরা কি করবে দুটো pi এর মান বের করবে। pi এর মান বের করবে বের করে বলবে তাই বের যাতে কি পরিবর্তন এখানে একটা বের আলাদা এখানে একটা বের আলাদা। তো দুটো বেরের পরিবর্তন আলাদা হবে, সময় কিন্তু আলাদা হবে তা হবে। আর কেউ যদি 130 বের করে ডাইরেক্টলি d বাই v sin r বানাবে তাও হবে। এখন আমি যেটা বলি তোমার ফুল পার মাধ্যমে সেই কাজটা করতে হবে। তুমি যদি জ্ঞানমূলক লেখো তাহলে জ্ঞানমূলক মানে এক পাবা শুধু ধারণা তাহলে এক, আর সূত্র মধ্যে লিখলে 2 পাবা। আর সম্পূর্ণ মানটা যদি বের করো তাহলে 3 অথবা 4 নাম্বার পাইতে পারো। এই হচ্ছে আমাদের 1 নাম্বার যে অ্যাসাইনমেন্ট তার আলোচনা। এখন আমরা যদি 2 নাম্বারটা যেটা আছে সেটা যদি আলোচনা করি আমরা 2 নাম্বার, তাহলে দেখো 2 নাম্বার আমরা জানি তাপগতিবিদ্যা থেকে আসছে। তাপগতিবিদ্যা তাহলে এখানে তো প্রথমে যে তোমাদের ইয়াটা আছে বলছি এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা ব্যাখ্যা করা যায়। তার মানে তুমি প্রথমে যে কাজটা করতে হবে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা আছে তোমার বইয়ে দেখবে লেখা আছে তাপগতিবিদ্যার সূত্রটা দেখবে। এরপরে দেখো তোমাদের হচ্ছে পরিবহন পরিচালন এবং বিকিরণের তাপ সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপির বৃদ্ধি। একটু সহজ কথা পরিবহন পরিচালন বিকিরণ তিনটি হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এই তিনটে কি আমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। যেহেতু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া আমাদের তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপ বৃদ্ধি পায়, সেই কারণে আমাদের মনে রাখতে হবে যে এন্ট্রপিটা কি পায় বৃদ্ধি পায়। ds এর আমাদের কি dq বাই t। তাহলে আমি কি বলতে চাইবো যে ds হলো আমাদের এন্ট্রপির পরিবর্তন নট এন্ট্রপি, dq হচ্ছে তাপের পরিবর্তন আর t হলো তাপমাত্রা। এইখানে আমি যেটা তোমাদের বলতে চাই যে তাপ বাড়লে এন্ট্রপি কি বাড়বে। তার মানে পরিবহন যদি হয় পরিবহন মানে কি একটা কঠিন পদার্থ দিয়ে তাপ যায়, এই তাপটা তো ফিরে আনা যায় না। তাহলে এইটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া তাপ বাড়ে তাই এন্ট্রপি বাড়ে। পরিচালন যদি হয় আমরা গরম পানিতে ঠান্ডা পানিতে গরম পানি যদি দিই এইখানে কি হয় যে তাপ হ্রাস বা বৃদ্ধি যায় পায়, তাপমাত্রা হ্রাস পালে এন্ট্রপি হ্রাস পায়, আর যে তাপমাত্রা বৃদ্ধি পেতে এন্ট্রপি কি পাবে বৃদ্ধি পাবে। আর তৃতীয়ত যেটা আছে বিকিরণ তো সেম তাপ আসতেছে পৃথিবীতে, পৃথিবী উত্তপ্ত হইতেছে। এটা একটা কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, পৃথিবী থেকে তাপ কিন্তু উপরে চলে যায় না। সেখানে আমরা বলতে পারি এই তিনটার জন্য কি হয় এন্ট্রপি বৃদ্ধি পায়। এন্ট্রপি কি পায় বৃদ্ধি পায়, যদি তাপ বৃদ্ধি পায় এন্ট্রপিটা কিভাবে বৃদ্ধি পাবে। কথা বলছে না ধরো তুমি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্বাভাবিক চাপে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সংমিশ্রণ করতে প্রসারিত করে 4 গুণ করলে এতে এন্ট্রপির পরিবর্তনটা নির্ণয় করে। এন্ট্রপির পরিবর্তনটা নির্ণয় করে এইখানে আমরা জানি তাপগতিবিদ্যার যে সূত্র আমরা জানি যে dq ইকুয়াল কত হবে আমাদের du প্লাস dw। যেহেতু সমস্যা প্রক্রিয়া যেটা খরা আমরা সমস্যা প্রক্রিয়ার জন্য du কত হবে 0 du 0। তাহলে dq ইকুয়াল কত হবে আমাদের dq ইকুয়াল কত dw। তাহলে এখানে আমাদের সমস্যা প্রক্রিয়ার জন্য a আর t লগ কত d
v2 বাই v1 তার তাপমাত্রা দেওয়া আছে আর মোট সংখ্যা বের করতে পারি r1 বের করতে পারি তাহলে আমি এখান থেকে d2 টা কি পাবো d2 টা পাই যাব তারপরে dsc বের করতে হবে আমাদের dq বাই d এইভাবে আমরা কি করব যে এই তাপমাত্রা আমাদের এনট্রপির মানটা বের করতে হবে আমি লাস্ট আগে বলি যে সমস্ত সূত্র অভ্যন্তরীণ সূত্র 0 তাহলে সম্পূর্ণ তাপটা কাজের করতে হয় তাহলে সমস্ত সূত্রের জন্য আমরা কি করতে সমীকরণ nRT log করব d2 বাই v1 এখানে d2 টা পাবো d2 টা পাইলে ds d2 বাই d তাহলে আমরা এই জন্য পরিবর্তনটা এইভাবে নির্ণয় করতে পারি এই হলো আমাদের খ নাম্বার এখন গতে কি বলছে দেখো আর সমস্ত প্রক্রিয়া গ্যাস এই সমস্ত প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা হাইড্রোজেন গ্যাসের এই প্রক্রিয়ায় কাজের মান নির্ণয় করো তাহলে প্রথমত দেখো যে এইখানে আমাদের আয়তনের পরিবর্তন হয়েছে তার মানে চাপেরও পরিবর্তন হবে এটা আছে আমাদের গড় আকারের জন্য যেটা আমরা কাজ করব প্রথমত যে কাজটা করতে হবে আমাদের সেটা হলো গড়ের জন্য যে p1 v1 এর কত হবে p2 v2 তাহলে আমি এখানে p2 বের করব যে p1 v1 বাই কত v2 এখানে p2 বের করতে চাপের পরিবর্তন বের হয়ে যাবে এরপর আমরা বলছি হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে এই প্রসারণের কৃত কাজ এই প্রসারণের কৃত কাজ তাহলে w কত হবে a r t log কত p1 বাই p2 আমরা চাই এটা দিয়ে করতে হলে অথবা কি v1 বাই v2 এটা দিয়ে করা যাইতে পারে এখন আমরা দেখব ঘ নাম্বার সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে আমাদের এনট্রপির পরিবর্তন সমচাপ প্রক্রিয়া কি আমরা সমচাপ প্রক্রিয়াটা কি সমচাপ তাহলে সমচাপ প্রক্রিয়া আমরা জানি যে dw এর কত হবে আমাদের p dv বা আমরা কি লিখতে পারি p কত d2 বাই কত v1 এখানে সমচাপ ও সমসূত্র প্রক্রিয়া এই গ্যাসের এনট্রপির পরিবর্তন তাহলে আমাদের সেম কাজ কিন্তু কাজটা বের করে আমরা কি করব যে ds করব সেম আরেকটা মতো গোয়াল করতে আমরা কি করব ds এর নাম কত লিখব যে তোমার dq বাই d তাহলে এখানে সমস্যা সূত্র আমরা কত জানি dw এর কত হবে আমাদের a r t কত log কত dq বাই v1 এটা কি আমাদের dw আমাদের কত dq এটা dq বাই এটা আমাদের কত dw এই dq টা বের করে বা dw টা dq টা হলো dw সমান এটা বের করে এখানে বসিয়ে দিতে আমরা এনট্রপির পরিবর্তনটা পেয়ে যাব আচ্ছা তারপরে ও নাম্বার যে কার্নোট চক্রকে তাপমাত্রা কোনো এনট্রপি চিত্রের সাহায্যে অঙ্কন করে বিভিন্ন ধাপগুলো ব্যাখ্যা করা তাহলে কার্নোট চক্র আমরা জানি যে কার্নোট চক্র ধাপগুলো কয়টা চারটে কার্নোট চক্র ধাপগুলো কয়টা আমাদের এই যে চারটে ধাপ একটু খেয়াল করবে 1 2 3 4 1 এবং 3 কি সমস্যা প্রক্রিয়া সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে এনট্রপি আছে এইখানে আমি লিখি যে ds1 কত বা ds1 কত হবে q1 বাই t1 আর এখানে কি হবে s2 q2 বাই t2 আর এই 2 এবং 4 রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপি কি থাকে স্থির থাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপি স্থির থাকে তাহলে এই দুই ক্ষেত্রে আমাদের কি হবে 0 অর্থাৎ এনট্রপি কি আমাদের ds1 0 ds4 কত 0 0 হবে শুধুমাত্র এই দুই ক্ষেত্রে থাকবে এইটা হবে পজিটিভ এনট্রপি এটা নেগেটিভ কারণ হলো এখানে তাপমাত্রা হ্রাস পায় তাপ হ্রাস পায় সেখানে এনট্রপিটা বেড়ে যাচ্ছে তারপর ব্যাখ্যাটা আমি করলাম যে এখানে এনট্রপি আছে এখানে এনট্রপি আছে এখানে নাই এই সমীকরণগুলো তোমরা ব্যাখ্যা করবে তাহলে কিন্তু তোমরা ফুল মার্ক পেয়ে যাবে এখন সর্বশেষ যেটা আছে আমাদের দুটো ফিগার দেওয়া আছে একটু দেখো দুটো ফিগার দেওয়া আছে এই দুটো ফিগার দেখো তোমরা যে এইখানে একটা ফিগার আছে ফিগার ধরো এরকম দেওয়া আছে এখানে দেওয়া আছে কত এটা হচ্ছে 1 নং এটা হলো আমাদের 2 নং তাহলে এখানে দেওয়া আছে তোমাদের এ ধরো এটা কত এটা বি সে লাগাতে আছে সমস্যা নাই চাইলে আমরা লাগাই দিতে পারি লাগাই দিতে হবে ধরো এখানে একটা এই যে এটা হলো 1 নম্বর এটা কত 2 এ তাহলে বি তাই না আর একটা আছে আমাদের হলো এখান থেকে উপরে এখান থেকে তাহলে এটা হলো এ এটা হলো আমাদের বি
একটু খেয়াল করো যেটা এ থেকে বি এ যাবে আর বি থেকে এ তে আসবে, তাহলে আমরা দুটো এ থেকে বি ধরো ds1 প্লাস একটা কি হবে বি থেকে এ ds2 সে এই দুটো এখানে কত 0 হবে, এই দুটো যোগফল কি সমান সমান 0। মনে রাখতে হবে এখানে ds টা হলো প্লাস ds2 হলো মাইনাস, যোগফল 0 হবে। এই যে একটা আছে পূর্ববর্তী প্রক্রিয়া, অর্থাৎ এই প্রক্রিয়ায় আমাদের তাপ এবং কাজ সমান থাকে, যার কারণে আমাদের এনট্রপি পরিবর্তনটা হবে 0, অর্থাৎ যোগফলে কি হবে 0 হবে। তার পূর্ববর্তী প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির, যা কাজ করে তার তাপের কি রূপান্তরিত হয়, সেই কারণে তাপটা স্থির থাকে, যার কারণে এনট্রপি হবে 0। দুই নম্বরটা ক্ষেত্রে একটু খেয়াল করো, এটা একটু উল্টা, এ থেকে বি এর বিপরীত দিকে আসে, এখানে লেখা আছে যে বিপরীত, ফিঙ্গার টুটা কি আমাদের বিপরীত, যদি বিপরীত হয় এই ক্ষেত্রে মনে রাখতে হবে এ বি ds1 প্লাস কত এই বি এ কত ds2 ইকুয়াল টু নট 0। এই প্রক্রিয়াটা আছে কোন দুই নম্বর যে ফিগারটা দেওয়া আছে সেটা তোমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। দুই নম্বর ফিগারটা কি তোমাদের অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া আমাদের যেটা হয় সেটা এনট্রপি কি বৃদ্ধি পায়, তাপমাত্রা বাড়ে এনট্রপি বাড়ে। তোমরা এই আমি যে তোমাদের দেখার জন্য এগুলো হচ্ছে আমাদের জাস্ট একটা ধারণা, তোমরা এই ধারণাগুলো নিয়ে খুব সুন্দর করে অ্যাসাইনমেন্ট লিখবে, তাহলে ফুল নাম্বার পাওয়া যাবে। মনে রাখতে হবে শুধুমাত্র ধারণা লিখলে 1, সূত্রবদ্ধ লিখলে 2 পাবা, আর পুরোটা ক্লিয়ার করে তাহলে পাবো 3 অথবা 4। যদি লেখচিত্র থাকে লেখচিত্র দেওয়া কি বাধ্যতামূলক, লেখচিত্র দিলে কেবলমাত্র আমরা ফুল নাম্বারটা পাইতে পারবো। তো আমি আশা করি তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্ট লিখে জমা দেবে এবং ফুল নাম্বারটা পাইতে পারবে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।